ওয়েট ওয়েট, সবাই আমার কথাটা শুনুন প্লিজ। হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। কিন্তু আমি ভালো নাই। কারণ হলো একটাই, সেটা হলো আমাদের গল্পে কেউ লাইক কমেন্ট করে না। আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় আর ভালো লাগে গল্প দিতে। এখন থেকে সবার কমেন্টের উত্তর দিব, তো আপনারা সবাই লাইক কমেন্ট করুন প্লিজ। আর হ্যাঁ, এটাতে তামিম নয়নিকা, হিমু সোনালিকা, দীপশিখা, সোহান ভাইও আছে। আর হ্যাঁ, প্রেমময় রক্তজবা নতুন একটা গল্প দিয়েছি, লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। ছি 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 ছি, সারা রাত এক ঘরে প্রাপ্তবয়স্ক অবিবাহিত ছেলে মেয়ে রাত কাটায় কিভাবে? হায় 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 খোদা, জাত মান সব গেল দেখছি। এই মেয়ে, এই মেয়ে, এই, লাজ লজ্জা কিছুই নেই নাকি? হ্যাঁ, দেখে তো ভদ্রই মনে হয়, তবে এমন একটা কাণ্ড করতে বিবেকে বাঁধলো না? একটি বারো শরম করলো না? হ্যাঁ, ৭০ ঊর্ধ্ব নূরজাহান বেগম পরনে শুভ্র রঙা আটপৌরের শাড়ি, নাক সেটকিয়ে চেঁচিয়ে বিলাপ করতে থাকে। শেষে ধমকের সুরে বলে তীক্ষ্ণ চোখে তনুজার দিকে চাইলেন। তনুজা যেন পাথর হয়ে জমেছিল, কি থেকে কি হয়ে গেল এখনো বুঝে আসছে না তার। নূরজাহানের ধমকে তনুজার পেলব শরীর মৃদু কেঁপে উঠল। নূরজাহানের দিকে ভয়ে ভয়ে পলক তুলে চায় তনুজা। দিঘির জলের মতো শান্ত আখিজোড়া নোনা জলে টইটম্বুর হয়ে আছে। সারা শরীর কেমন যেন অসাড় হয়ে আছে। তনুজার চোখের ঘন পল্লব থেকে থেকেই কাঁপছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আওড়ায়। বিশ্বাস করুন দিদা, কিভাবে এরকমটা হয়েছে আমি সত্যি কিছু জানি না। আমি মনে করতে পারছি না। থামবে অসভ্য মেয়ে মানুষ কোথাকার! তুমি দুধের দুধের বাচ্চা, আর নাকি 5 বছরের খুকি। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন বলছে সে কিছুই জানে না। আমাকে তোমার বলদ মনে হয়? হ্যাঁ, পাগলেও তোমার কথা বিশ্বাস করবে না। বাজে মেয়ে মানুষ কোথাকার! বাপের চরিত্র যেমন, মেয়ের চরিত্রও তো তেমনই হবে। মাতালের মেয়ে আবার কত ভালো হবে! যার বাপ বউ ঘরে অন্য বেটির লগে পরকিয়া করে বেড়াইতো, পতিতাপল্লীতে রাত কাটায়, তার মেয়ের স্বভাব চরিত্র কত ভালো হবে। এ সবাই জানে বোঝে। আমারই ভুল হয়েছে, এরকম একটা মেয়েকে আমার বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। ইস, কি ভুলটাই না করে ফেললাম! হায় 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 রে! কপাল চাপড়াতে থাকে নূরজাহান। মানুষ সবসময় মানুষের ঠিক দুর্বল পয়েন্টে আঘাত করে। এই একটি জায়গায় তনুজা বড্ড দুর্বল। তবে এতে তার কি দোষ? বাবার উপর তনুজার পাহাড় সম অভিমান। বাবার মুখ দর্শন করতেও তনুজার কখনো ইচ্ছেও হয় না। একটা দুশ্চরিত্র মাতালের মেয়ে পরিচয়ে সমাজে বেঁচে থাকা কতটা কষ্টের তা কেবল নিরীহ নিষ্পাপ মেয়েটি বোঝে আর জানে। মা তো সেই ছোট্টটি থাকতে ছেড়ে গিয়েছে, পাড়ি দিয়েছে না ফেরার দেশে। তনুজার খুব ক্ষোভ হয় মায়ের উপর। মা কেন তাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একলা ছেড়ে গেল? কেন তাকে সঙ্গী করে সাথে নিল না? তাহলে তো অন্তত এরকম অসুস্থ পরিবেশে তাকে থাকতে হতো না। তনুজা নাক টেনে হাতের উল্টো পাশ দিয়ে গাল গড়িয়ে পড়া পানিটুকু মুছে নেয়। উপস্থিত কয়েক জোড়া চোখ তনুজার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার চোখে তনুজার জন্য ঘৃণা ঝরছে। নূরজাহানের পাশে তার ছোট মেয়ে, বয়স 40 ঊর্ধ্ব, তামান্না বাঁকা চোখে তাকিয়ে আছে। নূরজাহান তো চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে। বুয়া মাজেদা কপাল কুঁচকে তাকিয়ে তামাশা দেখছে আর মনে মনে আড়ালে হাসছে। তনুজা ঘাড় ঘুরিয়ে এবারের ছোট বউ শিরিন সুলতানের দিকে চাইল। শিরিনের মুখে রা নেই, মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে তিনি। তনুজা 2 কদম শিরিনের দিকে এগোয়, শিরিনের হাত দুটো ধরে ঝাঁকায়। অসহায়ত্ব ঝরল তনুজার কণ্ঠে। সে বলল, আন্টি, আপনি কিছু বলুন। এভাবে চুপ থাকবেন না প্লিজ। প্লিজ আন্টি, এভাবে চুপ থেকে ওনাদের সাথে নীরব সম্মতি জানাবেন না। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন। আমি সত্যি বলছি, আমি জানি না। আমি জানি না আমি কি করে ইভান ভাইয়ের রুমে ছিলাম। ট্রাস্ট মি। শিরিন তনুজাকে আগলে নেয়। তনুজার মাথাটা পরম মমতায় বুকে রাখে। শাশুড়ির দিকে তাকিয়ে ভরাট গলায় বলল, মা, আমার মনে হয় যা হওয়ার হয়েছে, আমাদের এখানেই থেমে যাওয়া উচিত।
কথাটা পাঁচকান হওয়ার আগেই চুপ করে যাওয়াটাই বেটার। নূরজাহানের মুখে অন্ধকার নামলো, ফর্সা মুখ কালো করে খেকিয়ে উঠলেন। যা সব ঘটেছে সব তোমার জন্য। তোমার জন্যই এমন একটা কেলেঙ্কারি হয়ে গেল। যদি না তুমি এই মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিতে, আর না তো এরকম বিশ্রী ঘটনা ঘটতো। বাড়িতে দুইটা জোয়ান ছেলে আছে, সেখানে তুমি কি করে বান্ধবীর অসহায় মেয়েকে আশ্রয় দিয়ে ভালো মানুষই দেখালে? আমি পই পই করে বলেছিলাম, এরকম যুবতী মেয়েরে বাড়িতে রাইখো না। সাহায্য করার হলে করো, ঠিক আছে, তবে হেতিরে মেস ঠিক করে দাও, মেসে থাকগা। শুনলা না তো আমার কথা? হলো এবার? মান সম্মান সব গেল তো? আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার শ্বশুর ঘরও সম্ভ্রান্ত। সেখানে এরকম একটা ঘটনাকে ধামাচাপা দেয় কি করে? এরকম একটা মারাত্মক বিষয় তুমি ধামাচাপা দেওয়ার কথা কি করে ভাবো বৌমা? তোমার কি জ্ঞান বুদ্ধি বিবেক সব জলাঞ্জলি দিয়ে দিয়েছো? আমার বাড়ির বউ হয়ে তোমার মুখ থেকে নির্বোধের মতো কথা আমি মোটেও আশা করিনি। ডাকো ওই মেয়ের দাদিকে, আজের একটা বিহিত করতেই হবে। এমন নষ্ট চরিত্রের নাতনিকে আমাদের ঘাড়ে চেপে তিনি তো আরামসে আছেন। দাদিকে ডাকার কথা শুনতেই তনুজার পিলে চমকে উঠল। আতকে উঠে তনুজা একপাশে দাঁড়ানো সুঠাম দেহের অধিকারী ইফতিয়ার ইভানের দিকে চাইল। লোকটার চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপাল ছাড়িয়ে ভ্রু পর্যন্ত নেমেছে এলোমেলো চুল। তনুজা কিছু পলক ওই মানবের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। তনুজা বুঝতে পারছে না এই লোকটা এত চুপচাপ কেন, এ কিছুই বলছে না কেন। তনুজা এক বুক আশা নিয়ে ইভানের সামনে দাঁড়ায়। ইভানের দিকে মুখটা তুলে তাকিয়ে ভেজা গলায় বলল, আপনি এভাবে চুপ করে আছেন কেন? সবাইকে ক্লিয়ার করুন। আপনার আর আমার মধ্যে আমার কিছুই হয়নি যা সবাই ভাবছে। আর আপনার আর আমার অমন কোনো সম্পর্কও নেই, আর না তো কোনোদিন ছিল। প্লিজ সবাইকে খুলে বলুন। ইভান দুই হাত ট্রাউজারের পকেটে গুজিয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে রেখেছিল। পর মাথা তুলে শান্ত নজরে তনুজার অসহায় মুখশ্রী দেখল। মৃদু স্বরে জবাব এলো, আমি রাতে ড্রাঙ্ক হয়ে বাসায় ফিরেছিলাম। ড্রাঙ্ক অবস্থায় থাকলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, আর পরবর্তীতে সবকিছু তার মেমোরিতেও থাকে না। সো আমি মনে করতে পারছি না অ্যাকচুয়ালি রাতে আমার সাথে কি ঘটেছিল। আর সকালে ঘুম ভাঙার পরেটা তো তুমি নিজেই জানো। আমি নিজেও কিছু বুঝতে পারছি না, মনে করতে পারছি না। তার মধ্যে নূরজাহান আবার বিলাপ করতে থাকেন। ছি ছি, এর পরেও ছোট বৌমা তুমি আমাকে ঘটনাটা চাপা দিতে বলবে? আর দাদু ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে সব দোষ এই মেয়ের। এই মেয়েই খারাপ। তনুজার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। এরূপ উত্তর ইভানের থেকে আসবে তা সে কোসপিন কালেও ভাবেনি। পর নূরজাহানের এভাবে বলাই তনুজার বড্ড বেশি অসহায় লাগছে। তনুজার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। চারিদিকটা কেমন ঘুরতে থাকে তনুজার কাছে। চোখের সামনের সবকিছু ঝাপসা হয়ে আসে। তনুজা দুই হাতে কপাল চেপে ধরে। সবকিছু অন্ধকার হয়ে আসতেই মেঝেতে লুটিয়ে পড়ে। মির্জা বাড়িতে আসা তনুজার 1 মাসও হয়নি। মাতাল বাবা এক বিপত্নিক 40 দুই বাচ্চার বাপের সাথে বিয়ে ঠিক করেছিল তনুজার। বিয়ের আগের দিন তনুজার দাদি সুফিয়া তনুজার মায়ের বান্ধবী শিরিনের কাছে সাহায্য চান। আপাতত কটা দিন যেন তনুজাকে থাকার ব্যবস্থা করে। এর মধ্যেই সুফিয়া তার একমাত্র মেয়ের কাছে তনুজাকে পাঠিয়ে দিবেন। তনুজার ফুপু ফুপা চিকিৎসা নিতে ইন্ডিয়া গিয়েছে। 3 মাসের ভিসায় তারা ইন্ডিয়া চিকিৎসা নিতে গিয়েছে। ওনারা ফিরলেই তনুজাকে তাদের কাছে একেবারে পাঠিয়ে দিবেন সুফিয়া। মাতাল বিকৃত মস্তিষ্কের বাবা নামক কলঙ্কিত নোংরা মানুষের ছায়াও পড়তে দেবে না নাতনির উপর। আজ সকালে মির্জা বাড়ির কাজের বুয়া মাজেদা ইভানের রুম ঝাড়ু দিতে গিয়ে এক বেডে ইভান আর তনুজাকে দেখতে পায়। মাজেদা ছি ছি করে চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করে। মাজেদার হাঁক ছেড়ে ডাক। তারপর সবার হইচয়ে তনুজার ঘুম হালকা হয়। শোয়া থেকে ধপ করে উঠে বসে সে। তার মাথাটা কেমন যেন ঝিম ধরেছিল। ঘুম ভেঙে ইভানের রুমে নিজেকে দেখে বিস্মিত হয় তনুজা। সে কখন এখানে এলো সেসব কিছুই মনে করতে পারে না।
তারপর নূরজাহান সহ বাড়ির প্রতিটি সদস্য তনুজাকে দোষারোপ করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে সোফিয়া আসছে, নাতির ঘরে একটা মেয়ে ছিল, যেখানে সব দোষ যেন মেয়েটারই। নাতির এতে কোনো দোষ নেই, মেয়েটার চরিত্রের সমস্যা আছে। নাতি ধোয়া তুলসী পাতা। মেয়ে যদি এত ভালোই হবে, ছেলেটার ঘরে কি করতে গিয়েছিল? ছেলেটা জোর করলে চিৎকার করতে পারত, বাড়ি ভর্তি লোকজন ছিল, তার মানে এখানে সব দোষ কেবল তনুজার। ইভান পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের ভার্জিনিটি হারায় না, তারা নষ্ট হয় না, তাদের কোনো দোষও থাকে না। নূরজাহান ঠিক এমন করেই বলছিল সুফিয়াকে। বসার ঘরের সোফায় মাথা নিচু করে বৃদ্ধা সুফিয়া বসে আছে। নূরজাহান রাজকীয় সিঙ্গেল সোফায় বসেছে, যেন রাজ দরবারের বিচার সভায় সে প্রধান বিচারক। শিরিন আর তামান্না এক পাশে দাঁড়িয়ে। নূরজাহান গম্ভীর মুখে বলল, শব্দ শুনলেন? কাজের বুয়াদের তো জানেনই কেমন স্বভাব। এই ঘটনার চাক্ষুষ সাক্ষী হলো মাজেদা। সে আমাদের এখানে ছাড়াও এই তল্লাটে আরো কয়েক বাসায় কাজ করে। মুহূর্তে খবরটা ছড়িয়ে দিবে সে। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, কোনো এক রাজার বউয়ের কালো বাচ্চা হয়েছিল। এক দাসী বলল রানীমার কালো দেখতে ছেলে হয়েছে। এই খবর অন্যজনে বলে রানীমায়ের কাকের মতো কালো দেখতে ছেলে হয়েছে। এরকম করতে করতে রাজ্যে গুজব রটে যায় রানীমায়ের কাক হয়েছে। তো বুঝেনি তো, আমাদের সম্ভ্রান্ত মির্জা বাড়ি। মানুষ গুজব রটে মান সম্মান শেষ করে দেবে। এমনিতেই শত্রুর অভাব নেই, তিলকে তাল করতে ওস্তাদ সবাই। একবার ঘটনাটা জানাজানি হলে সমাজে মাথা নিচু হয়ে যাবে। আমার কাছে সব থেকে আগে আমার মির্জা বাড়ির সম্মান, যা আমি বেঁচে থাকতে ধূলিসাৎ হতে দেব না। তাই কথাটা পাঁচকান হওয়ার আগেই, জল গড়িয়ে পড়ার আগেই একটা সিদ্ধান্তে যেতে চাই। আপনার নাতনি যদিও আমার নাতির এই মির্জা বাড়ির যোগ্য নয়, না আছে রূপ আর না আছে গুণ আপনার নাতনির, কোনো দিক থেকেই আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নেই ওই মেয়ের। তারপরেও আমি এই মির্জা বাড়ির সম্মান রক্ষার্থে ওদের দুজনের বিয়ে দিতে যাচ্ছি। এতে আপনি কি বলেন? পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে তনুজা। শা শা শব্দে ঘোড়া ফ্যানের দিকে কিছু পলক থ মেরে তাকিয়ে থাকে তনুজা। পরপর মস্তিষ্ক সজাগ হতেই আশেপাশে তাকায়। পায়ের কাছে বিছানায় বসে আছে ফুল, তনুজার প্রতিবেশী বোন। তনুজার সাথে ভারী মিষ্টি সম্পর্ক ফুলের। দাদির সাথেও ফুলের বেশ সখ্যতা। পান পিষে দেয়, আবার দাদির পান নিয়ে খায় ফুল। কোথাও গেলে ফুল দাদির পিছু ধরে। এখানে ফুলকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে তনুজা। পিঠ জুড়ে অবিন্যস্ত খোলা কেশ, শ্যামবর্ণের মুখটা চিন্তায় ফ্যাকাশে হয়ে গিয়েছে তনুজার। মুখের উপর ছোট ছোট এলোমেলো চুল উঠছে বাতাসে। সবসময় নিজেকে গুছিয়ে রাখা তনুজা কয়েক ঘন্টার ব্যবধানেই কেমন এলোমেলো হয়ে গিয়েছে। তনুজা ব্যস্ত স্বরে পর পর এক নাগাড়ে জিজ্ঞেস করলো, ফুল তুই? দাদি আসছে? ওরা দাদিরে কি বলেছে? দাদি নিশ্চয়ই ওদের কথা বিশ্বাস করেনি। আমি দাদির সাথে কথা বলবো। ফুল, দাদি কই? দাদি কই? ফুলের মুখটা ভার, বিরস স্বরে বলে, দাদি ওনাগুলোকে কথা কইতেছে। তোমার আইজ বিয়া তনু আপা? আমি শুনলাম ইবান নাকি নামের ওই বেড়ার লগে আজ সন্ধ্যায় তোমার বিয়া। দাদি আমারে কইল বিয়া পড়াইয়া থুইয়া তারপর যাইব। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। তনুজার বুকের ভেতর অস্থিরতার সৃষ্টি হয়, সাথে মাথা হ্যাং হয়ে আসছে। কি করবে ভেবে পাচ্ছে না। তনুজা তার মুঠো ফোনটা খুঁজতে থাকে আর বিড়বিড় করে আওড়ায়, দিব্য, দিব্য একমাত্র দিব্যই পারবে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। সবাই ভুল বুঝলেও দিব্য ঠিক আমাকে বুঝবে। আমাকে এক্ষুনি দিব্যর সাথে কথা বলতে হবে। আজকেই তো দিব্যর ফেরার কথা। প্লিজ দিব্য, ফার্স্ট আসো তুমি। আমাকে তোমার খুব প্রয়োজন। সারা ঘরময় তন্ন তন্ন করে ফোন খুঁজতে থাকে তনুজা। তনুজার নিজেকে পাগল পাগল ঠেকছে। তনুজা ড্রয়ারে ফোন খুঁজতে থাকে। এর মধ্যেই শিরিন আসে খাবার নিয়ে। খাবারটা টেবিলে নামায়। তনুজা শিরিনকে দেখে উদ্ভ্রান্তের মতন ছুটে সামনে দাঁড়ায়। আন্টি,
আন্টি যা হচ্ছে হতে যাচ্ছে তা মোটেই ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না। আন্টি আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার আন্টি। কথা সম্পূর্ণ করতে দেয় না শিরিন সুলতানা। তিনি গম্ভীর কণ্ঠে বললেন। ভুলে যাও সবটা, যা হচ্ছে মেনে নাও। তনুজা আহত হলো, বুকের ভিতরটা তার ক্ষত বিক্ষত হয়, অসহনীয় যন্ত্রণায় বক্ষ পিঞ্চর ছটফট করছে। তনুজা অশান্ত গলায় বলে, দয়া করুন আন্টি, আপনি সবটা সামলে নিন, আমায় একটু সময় দিন। আমি প্রুফ করে দেব আমি খারাপ নই, আর না তো আমার ওরকম বাজে ইন্টেনশন ছিল। ভেবে নাও যা হচ্ছে হয়তো ভালোর জন্যই। তোমার দাদির মতামত জানানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাবারটা খেয়ে নিও, ওদিকে আমাকে ডাকছে। শিরিন আর কোনো কথা না বলেই প্রস্থান করে। তনুজা শিরিনের যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে ঠাঁই তাকিয়ে রয়। সোফিয়া নাতনির কাছে আসতেই তনুজা তার দাদিকে বোঝানোর চেষ্টা করে এই বিয়ে করা সম্ভব নয় তার পক্ষে। সোফিয়া অটল অনড় থাকে তার সিদ্ধান্তে, বোঝায় তনুজাকে। হয়তো এটাই তার জন্য মঙ্গলকর। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, সবটা মেনে নিতে বলেন। পরন্ত বিকেল, শিরিনের রুমে দাঁড়িয়ে মা ছেলে। দিব্যর ফর্সা মুখটা কালো হয়ে আছে, চোখ দুটো থেকে আগুন বেরুচ্ছে যেন। রাগে ক্রোধে ফুঁসে উঠে দিব্য কাচের ফুলদানিটা এক হাত দিয়ে ফেলে দেয় ফ্লোরে। মুহূর্তেই কাঁচ ভাঙার শব্দ রুম জুড়ে ধ্বনিত হতে থাকে। শিরিন শুধু দীর্ঘশ্বাস ফেলল। দিব্য দাঁত কিরমির করে বলল, মাম্মা তুমি সব জেনেও চুপ করে মেনে নিচ্ছ কেন? আর এত কিছু ঘটেছে, তুমি আমাকে ফোন দিয়ে জানাওনি কেন? এই বিয়ে এক্ষুনি বন্ধ করো। শিরিন শান্ত গলায় বলল, দিব্য, তুমি মাত্র আসলে, শাওয়ার নাও, ফ্রেশ হও, আর মাথা ঠান্ডা করো। তোমার দিদুন সবটা সিদ্ধান্ত নিয়েছে, আমার করার কিছুই ছিল না। আর তুমি তো জানো আমি কেন, ওনার উপর দিয়ে তোমার পাপাও কিছু বলতে পারেন না। যাই হোক, যা হচ্ছে হতে দাও। আশা করি এই বিয়েতে তুমি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ভিয়া মাই ফুট। দিব্য ফ্লোরে থাকা কাঁচের টুকরো লাথি দেয়। পায়ে কেটস থাকায় আঘাত থেকে বেঁচে যায়। শিরিন দপ করে চোখ বন্ধ করে নেয়। আসন্ন ঝড়ের ভয়াবহতা ঢের অনুমান করতে পারছে শিরিন। দিব্য বড় বড় শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। দাঁতে দাঁত চেপে বলতে থাকে, মাম্মা আমি দিদুনের সাথে কথা বলবো। আর তনুজার মতো একটা ভালো মেয়ে কখনোই একজন মেন্টালি সিক ড্রাঙ্কার সাইকোকে ডিজার্ভ করে না। মাম্মা তনুজা কখনোই এই ড্রাঙ্কারকে ডিজার্ভ করে না, করে না তনুজা ডিজার্ভ। চিল্লিয়ে বলতে থাকে দিব্য। শিরিন স্পষ্ট রাগে দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। দিব্য, ইভান তোমার বড়, সে তোমার ভাই হয়, তাকে সম্মান দিয়ে কথা বলো। আমার সামনে ইভানকে নিয়ে কখনো এরকম কথা পুনরায় বলবে না, আমি তোমাকে সাবধান করে দিলাম। ভাই মাই ফুট। আমার বিশ্বাস সবটা জেনে বুঝে এরকম নোংরা ছক কষেছে সে। আমি ওকে সফল হতে দেব না মাম্মা, কখনো না। ঠাস করে শব্দ হয়। বদ্ধ ঘরের শব্দটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দিব্য এক হাত গালে ধরে মায়ের দিকে ফ্যালফ্যাল করে চাইল। মা তাকে চর মেরেছে, এটা অবিশ্বাস্য দিব্যের কাছে। অস্ফুটে আওড়ায়, মাম্মা তুমি আমাকে মারলে, অন্যের ছেলের জন্য নিজের ছেলের গায়ে হাত তুললে। শিরিন বড় বড় শ্বাস ফেলতে থাকে। বড় হওয়ার বুদ্ধি হওয়ার পর এই প্রথম ছেলের গায়ে হাত তোলে শিরিন। একমাত্র ছেলে হওয়ায় খুব আদরে বড় করেছে। শিরিনের চোখের মনি তার ছেলে সাফওয়ান দিব্য মির্জা। শিরিন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, অন্যের ছেলের জন্য নিজের ছেলেকে মেরেছি আমি। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলতে পারি না। আজ তুমি যাকে ড্রাঙ্কার মেন্টালি সিক বলছো, সে আজ আমাদের জন্যই এরকম হয়েছে। আমরা তার কষ্ট বুঝিনি, তাকে ঠিকভাবে আগলে রাখতে পারিনি। ছেলেটা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, শুধু কিন্তু তোমার জন্য দিব্য। তোমাকে বাঁচাতে গিয়েই সেই অন্যের মাম্মাই প্রাণ হারায়। তারপর তারপর আমরা কি দিলাম, কি দিয়েছে ছেলেটাকে? কিচ্ছু দিতে পারিনি। তুমি নিজেও ছেলেটার সাথে চিট করেছিলে। ছোটবেলায় ইভান মানসিকভাবে ভেঙে পড়ে। মাকে হারানোর শোক তার মনে মস্তিষ্কে প্রভাব ফেলে। একটা হাসি খুশি ছেলে কেমন বদলে যেতে থাকে। পরবর্তীতে যখন সে দ্বিতীয় আঘাত পায়, সে নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চায়। ইভান মানসিক ডিসঅর্ডারের মধ্যে আছে। নিঃসঙ্গতা, একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খায়। আমরা নিজেদেরকে নিয়ে এতই ব্যস্ত
যে ছেলেটার দিকে তাকানোর ফুরসত মেলেনি। ছেলেটা দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছে, সেদিকে আমাদের নজর অবেলায় এসে পড়ল। সাইকোলজিস্ট, সাইকেট্রিস্ট দেখিয়েও এখনো লাভ হচ্ছে না। শিরিনের দু চোখের কোণ গড়িয়ে পানি পড়তে থাকে। শিরিন দিব্যের দুই ডানা ধরে বলল, দীপু, মনে আছে তোমার সাইকোলজিস্ট কি বলেছিলেন ইভানকে? আগের মতো হাসি খুশি স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য একজন সঙ্গী প্রয়োজন। আমি তো আশার আলো দেখছি। তোমার দিদনের কথাতে হলেও ইভান বিয়েতে রাজি হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না ইভান আবার কখনো বিয়েতে মত দিবে। এটা আমার কাছে কল্পনাতীত ছিল, আমি স্বপ্নতেও ভাবিনি। দিব্যের কাছে অসহ্য লাগছে। দিব্যের দু চোখে তনুজার মুখটা ভাসছে, আর ভাসছে কিছু কিছু সুন্দর মুহূর্ত। মনের ক্যানভাসে বারংবার উকি দিচ্ছে রঙিন স্বপ্নের কল্পনারা। মস্তিষ্কে স্মৃতিরা হানা দিতেই দিব্যের নিজেকে এলোমেলো লাগছে। রাগে দিব্যের ফর্সা মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে, সাথে কপালের নীল রগগুলো দৃশ্যমান। দুই হাত দিয়ে মায়ের হাত দুটো ঝাঁকি দিয়ে সরাই দিব্য। মায়ের দিকে পিঠ করে পিছন ঘুরে দাঁড়ায়, এক হাতে কপাল স্লাইড করে রুড়ো কণ্ঠে বলল, মামা তুমি বুঝতে পারছো না, ও প্রতিশোধ নিচ্ছে, আমার থেকে প্রতিশোধ নিচ্ছে। আই রিপিট, ও সাফওয়ান দিব্যর থেকে রিভেঞ্জ নিচ্ছে। তৃষাকে আমি হেল্প করেছিলাম, সেই রাগ ক্ষোভ থেকেই ও আমার থেকে তনুকে কেড়ে নিচ্ছে। মাম্মা আমি সবটা বোঝার পরে চুপ করে থাকি কি করে? বাসর ঘরে বসে আছে ফারিস্তা নূর তনুজা। তবে এটাকে আদতেও বাসর ঘর বলে? কারণ বাসর ঘর কথাটা শুনলেই সাধারণত চোখের উপর জলজল করে ভাসে পুষ্পে সজ্জিত ঘর, যে ঘরে রঙিন স্বপ্ন নিয়ে নতুন জীবনে পদার্পণ করে নববধূ। তবে কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। কখনো পরিবারের চাপে বা অন্য কোনো কারণে স্বপ্ন ভেঙে মনের চাওয়াকে প্রায়োরিটি না দিয়ে পরিস্থিতির শিকার হতে হয়। তেমনি আজ পরিস্থিতির শিকার হয়েছে তনুজা। রঙিন স্বপ্ন নিয়ে যে স্বামীর ঘরে পা রাখতে পারেনি সে, তার স্বপ্ন, তার মনের চাওয়া, তার ভালোবাসা কাঁচের টুকরোয় পরিণত হয়েছে। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছে তার রঙিন স্বপ্ন। ক্ষতবিক্ষত হচ্ছে তার ছোট্ট হৃদয়। স্বপ্ন ভেঙে মনের চাওয়া ইচ্ছের বিরুদ্ধে সে আজ পুষ্পবিহীন, সাজানো কক্ষবিহীন কথিত বাসর ঘর তথা স্বামীর ঘরে। এই তো আজ সন্ধ্যায় 3 বার কবুল বলে তনুজা আর ইভানের বিয়ে হয়েছে। তনুজার গায়ে লাল টকটকে বেনারসি, গলায় একটা হার, কানে ঝুমকা, দুহাতে দুটো বালা, মুখে নেই কোনো সাজসজ্জা। এটাই ছিল তনুজার বিয়ের সাজ। শিরিন সুলতানা তনুজাকে শাড়ি পরানোর সময় বলেন, শাড়ি আর গহনাগুলো ইভানের মায়ের। ফাঁকা ঘরে হাঁটুতে মুখ গুছিয়ে ফ্লোরে বসে আছে তনুজা। তনুজার নিজেকে বড্ড অসহায় ঠেকছে, খুব বেশি অসহায় লাগছে তনুজার। এই ঘরে ওই লোকটার সাথে কি করে একসাথে থাকবে? কি করে লোকটার সাথে জীবনের বাকিটা পথ পাড়ি দিবে? না না, তনুজা ভাবতে পারছে না, ভাবতে পারছে না সে। যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই, যদি থেকে থাকে কিছু, সেটা হলো ঘৃণা। ঘৃণিত একটা লোকের সাথে এক ছাদের নিচে কি করে থাকবে তনুজা? কি করে? এই বাড়িতে থাকাকালীন তনুজা শুনেছে লোকটা অতিরিক্ত মদ্যপান করে, আর সচক্ষে দেখেছেও তো। বোয়াতে এই রকম থেকে বড় মদের খালি বোতল নিয়ে বের হতে হয়। তনুজা ছোট থেকেই নেশাগ্রস্ত লোকেদের ভয় পায়, নীরব ঘৃণা থাকে সেই সব নেশাগ্রস্ত লোকেদের উপর। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ একজন অসুস্থ নেশাগ্রস্ত মানবী তার স্বামী। হ্যাঁ, তার স্বামী। তনুজার আজ মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। চোখের সামনে বারংবার ভেসে উঠছে বাবার নেশা করে বাড়ি ফিরে মায়ের উপর করা অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ। বাবা মারধরও করতো মাকে। সেই সময় ছোট্ট তনুজা ভয়ে সিটিয়ে একপাশে লুকিয়ে থাকতো, তার খুব ভয় করত। বড় হয়ে যখন বাবার বাজে চরিত্রের কথা লোকমুখে শুনল, সেই থেকে বাবার প্রতি তীব্র হলো ঘৃণা। এই লোকটাও মদ পান করে, এই নিশ্চয়ই চরিত্রহীনই হবে। বেছে বেছে তনুজার ভাগ্য এমন একটা লোকের সাথেই জড়ানো ছিল। হায় খোদা, এটা কেমন পরীক্ষা! তনুজার সত্তা জানান দিচ্ছে তনুজার পরিণতিও বোধহয় তার মায়ের মতোই হতে যাচ্ছে। তনুজা ফুপিয়ে উঠল, ঝরঝর করে কেঁদে উঠে অস্ফুটে আওড়ায়, হে খোদা, আজ আমার মনে হচ্ছে আত্মহত্যা মহা পাপ না হলে অনেকেই নিষ্ঠুর পৃথিবীতে থাকতাম না।
থাকতাম না এই নিষ্ঠুর পৃথিবীতে। এই পৃথিবী খুব নিষ্ঠুর। আমি এক হতভাগিনী এই পৃথিবীতে, যার বাবা থাকতেও বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি, যার বাবাকে সে প্রচন্ড ঘৃণা করে। এই নিষ্ঠুর নির্দয় পৃথিবী প্রথমে মাকে কেড়ে নেয়, যেটুকু শান্তি ছিল সেটুকু আজ কেড়ে নিল। আমার চোখে আমি ধুধু মরুভূমি দেখতে পাচ্ছি, যেখানে আমার জন্য এক অন্ধকার কষ্টের ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে। সৃষ্টিকর্তার উপর তনুজার মাঝে মাঝে অভিমান হয় তার ভাগ্যের উপর। ভাগ্যটা একটু সুপ্রসন্ন হলে খুব কি বেশি ক্ষতি হতো। দাদি চলে যাওয়ার আগে কত কি বুঝ দেয়, সান্ত্বনা বানিয়ে আওড়ায়। সামনে কি আছে সেটা কেউ বলতে পারে না, আর না তো কেউ জানে। তবে ভালো কিছুরই আশা রাখতে হয়। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, তার সিদ্ধান্তে নিরাশ হতে নেই। কিসে কল্যাণ নিহত আছে আমরা জানি না, তবে আশা হারাতে নেই। আমার সোনা আপা যদি ভালো হয়ে থাকে তবে সে এই ভালোর ফল পাবেই, এটা আমার বিশ্বাস। আমার আপা খুব বুঝদার। আশা করি তুমি হতাশ হবে না, আর না তো নারাজ হবে। সবুর করো, কষ্টের দিন শেষ হবে। আরো অনেক কিছুই বলে বুঝ দেয় দাদি। দাদির দেওয়া বুঝ আজ আর মন মানতে চাইছে না। মনটা আজ ভাগ্যকে দোষারোপ করছে। দাদির বলা কথাগুলো পরপর স্মরণ করে ঝড় ছড়িয়ে কাঁদতে কাঁদতে স্বগোক্তি করে। দাদি, তোমাকে আমি কতবার করে বললাম সমাজ সবাই যা বলার বলবে, তুমি দয়া করে এই বিয়ে থামাও, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি এখানে এভাবে থাকতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আজ তুমি আমার কোনো কথাই শুনলে না। এত বড় দুনিয়ায় আমি সবার বোঝা হয়ে আছি। এতদিন দাদি তোমার বোঝা হয়েছিলাম। ভালো হয়েছে, তোমার ঘাট থেকে আমি নামক বোঝা নেমেছে তো এবার। অসহায় তনুজা দাদির প্রতি অভিযোগ করতে থাকে। বড় শ্বাস ফেলে অভিযোগের বিছানায় সাথে সাথে মাথা ঠেকায়। চোখ দুটো বুঝতেই দিব্যের কথা মনে পড়ে। দিব্য কি আমার মতো কষ্ট পাচ্ছে? দিব্য বোধহয় আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে, কারণ ভালোবাসার শুরুটা দিব্যর দিক থেকেই হয়েছিল। দিব্য, আই এম সরি, তুমি আমাকে মাফ করে দিও। তনুজার অবচেতন মনে আওড়ায়। দিব্য, আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমিও কি বাকি সবার মতো আমাকে ভুল বুঝেছো? তুমিও কি আমাকেই দোষী সাব্যস্ত করছো? তা না হলে একটিবার আমার সাথে দেখা কেন করলে না? আমি শেষ অবধি তোমার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম এই তুমি সবার সামনে আসবে আর বিয়ে হতে দেবে না, যে করেই হোক এই বিয়ে আটকাবে। তবে সত্যি হলো না আমার ভাবনা। দুই হাতে বিছানার চাদর ধরে ডুকরে কেঁদে ওঠে তনুজা। কংক্রিটের চার দেওয়ালের ভেতর কান্নার শব্দরা প্রতিধ্বনিত হতে থাকে। বড় আলিশান রুম, চারিদিকে শুনশান নীরবতা। রুমটা থেকেই অন্ধকারে ঢেকে যাচ্ছে, তো আবার টেবিল ল্যাম্পের মৃদু মোহনীয় আলোয় আলোকিত হচ্ছে। টেবিলের উপর থাকা টেবিল ল্যাম্প লাইটের বাটন হাতের মধ্যে মুখে শয়তানির হাসি নিয়ে একবার সুইচ অন করছে, আবার অফ। হঠাৎ নিস্তব্ধতা নীরবতা ভেঙে রুম জুড়ে খিলখিলিয়ে হাসির আওয়াজ ঝংকার তুলল। একা একা এরকম হাসি কেউ দেখলে একে নির্ঘাত ম্যাড উপাধিতে ভূষিত করত। হাসি থামিয়ে এক হাতে মুখের উপর থাকা চুল কানের পিছে গুজে ঠোঁট বাঁকিয়ে বলে, ইস বেচারি ফেরেশতা নূর তনুজা, বোকা মে তনুজা, ইউ নো ইউ আর ফিনিশ। আবার অট্ট হাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর এবার তার চোয়াল শক্ত হলো। দাঁত কিরমিরিয়ে বলে, বোকা মে তনুজা, যা কিছু হয়েছে তার জন্য পরোক্ষভাবে তুমিই দায়ী ছিলে। তবে ভেবেছিলাম কাজটা শেষে মনে মনে তোমার থেকে সরি বলে নিব, কিন্তু এখন তা দেখছি তোমার থেকে বড় জোর একটা থ্যাঙ্কস আমারও পাওনা থাকলো। বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি। সম্মান নষ্ট হওয়ার জায়গায় সম্মান পেয়ে গেলে। বাহ বাহ, মির্জা বাড়ির বড় বউ হয়ে গেলে, বাহ। একটু থেমে টেবিলের উপর থেকে একটা পেন হাতে নিয়ে সজোরে টেবিলে গেথে কুটিল হেসে, ট্রিপো পেপ টিট ফর ট্যাট। নিজেকে খুব চালাক ভাবো না? ইউজ করবে
দেন ছুঁড়ে ফেলবে, সেটা তো এত সহজ নয়। আমাকে তো নির্বোধ মনে হয়। বেব, কামিং সুন। আই উইল সি ইউ সুন, বেব। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। ঘুম নেই শিরিনের চোখে। ঘরময় পায়চারি করতে করতে কিছু ভেবে নিচে নামে। শাশুড়ির ঘরে আলো জ্বলতে দেখে সেদিকে এগোই। দরজায় দাঁড় করায় দাঁড়িয়ে মিহির স্বরে বলল, মা, ঘুমানি এখনো? আপনার শরীর খারাপ করছে কি? ভেতরে আসো। গম্ভীর স্বর আসলো। শিরিন ভিতরে যায়। নূরজাহান রকিং চেয়ারে বসে, হাত দুটো চেয়ারের হাতলে। ওভাবে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, ইভান বাড়ি ফিরেছে? না না মা, ফেরেনি এখনো। আর ছোট দাদু ভাই সে কোথায়? শিরিন কিছুটা ভয়ে ভয়ে বলে। নূরজাহান ফের জিজ্ঞাসা করে, তার আবার কি হলো? 5 দিন পর ট্রিপ থেকে বিকেলে বাড়ি ফিরে রুমে ভাঙচুর করে কোথায় গেল সে? সে তো রাগের খনি। তা কি জন্য তার হঠাৎ মেজাজ বিগড়ে গেল যে ভাঙচুর করলো? আর এত রাত হয়েছে এখনো ফিরল না যে? শিরিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, এমনি মা, জানিনি তো ওর রাগ বেশি, একটু বকেছিলাম তাই আর কি। শিরিন গুছিয়ে মিথ্যে বলল। পরপর ছেলের সাফাই গাইতে সে ফের বলল, কোথায় যাবে? আছে বন্ধুদের সাথে, আড্ডা দিচ্ছে হয়তো। বন্ধুদের সাথেই থাকতেই পারে, আপনি চিন্তা করবেন না। দিব্যর সাথে আমার ফোনে কথা হয়েছে। একবার বলছো এক্ষুনি চলে আসবে, আবার বলছো থাকতেও পারে। কিছু কি লুকাচ্ছ? আড়াল করছো আমার থেকে? না না মা। দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসে নূরজাহান। ভরাট গলায় বলল, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি বৌমা। তুমি অন্যের ছেলেটাকে তো দেখে রাখতে পারোইনি, সাথে নিজের ছেলেটাকেও। সংসার ব্যবসা একসাথে সামলাতে গিয়ে সংসারের প্রতি তুমি উদাসীন ছিলে। ব্যবসা আমার ছেলেরাই একা হাতে সামলাতো না। তুমি নিজেকে সব ক্ষেত্রে পারদর্শী প্রকাশ করতে গিয়ে আমার কথা না শুনে অফিসের কাজে জড়িয়ে পড়লে। অফিসের কাজ করে বাড়ির বাচ্চাদের সময়ই দিতে পারোনি, তাদের যত্ন নিতে পারোনি। সংসারে মনোযোগ তোমার ছিল না। তুমি ভেবেছো অর্থ দিয়েই সব হয়। যখন যা প্রয়োজন তা দিলেই ভালোবাসা হয়, যত্ন নেওয়া হয়। নিজের ছেলেটাকে তো বদমেজাজি জিদি বানিয়েছ। সঠিক আদব কায়দায় অভাব খুব ছোট দাদু ভাইয়ের। আর একজন, উফ, তার কথা আর নাই বলি। শিরিন নিশ্চুপ ঠাঁই দাঁড়িয়ে রইল। মুখে তার একটুও কথা নেই। শাশুড়ির কথাই তার নীরব সম্মতি আছে। শাশুড়ির কথা পুরোপুরি না হলেও একেবারে মিছে নয়। সত্যিই তো ছেলেরা কে কি করছে সেদিকে তার নজরই ছিল না। খেয়ালই আসেনি তার। ছেলেদের প্রতি আরেকটু নজর দেওয়া উচিত ছিল। তাহলে আজ অবেলায় এসে আর আফসোস করতে হতো না। তার তারকা খচিত খোলা আকাশের নিচে ঘাসের উপর গোল হয়ে বসে আছে ইয়াং 4টে ছেলে। সিগারেটের ধোঁয়া উঠছে। সবার মধ্যমণি আজ দিব্য। সে পেছন দিকে হেলে বসে 2 হাত ঘাসের উপর ঠেস দিয়ে আকাশ পানে তাকিয়ে আছে। এরই মধ্যে লিমন সিগারেটের ধোঁয়া উড়িয়ে টিটকিরি দিয়ে বলল, দিব্যশালা, দেবদাস বনে গেলি নাকি? দিব্য উত্তর দেয় না। সে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। লিমন কপাল কুঁচকে ফের জিজ্ঞেস করল, এই দিব্য, তুই তনুজাকে এখনো সাপোর্ট করছিস কেন? আমি বুঝতে পারছি না। আর তোর ভাইকেই বা কেন দোষ দিচ্ছিস? তনুজা ক্যারেক্টারলেস হতে পারে। দিব্য আকাশ বাতাস কাঁপিয়ে ধমক দেয়। লিমনের শার্টের কলার চেপে ধরে দাঁত কটমট করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। তনুজা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। তনুজাকে আমি খুব ভালো করে চিনি, জানি ও অমন কোয়ালিটির মেয়েই না। আর ইভান রিভেঞ্জ নিচ্ছে আমার থেকে। ইভান প্ল্যান করে এসব কিছু করেছে। সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল আমাকে জানতে হবে। আর যা আমার, তা যেভাবেই হোক আমায় করতেই হবে। কলার ছেড়ে হাত ঝাড়তে ঝাড়তে সোজা হয়ে বসে দিব্য। উপস্থিত কয়েক জোড়া চোখে বিস্ময় প্রকাশ পায়। লিমন বিস্মিত স্বরে প্রশ্ন করে, দোস্ত, তুই কি সত্যিই তনুজার প্রেমে পড়েছিস?
তুই কি সত্যি সত্যি তনুজাকে ভালোবেসে ফেলেছিস? শান্ত অথচ দৃঢ় গলায় বলে দিব্য। ইয়া, আই লাভ হার। আই লাভ ফরিশতা নূর তনুজা। লিমনের চোখ দুটো বড় বড় হয়ে যায়, বিস্ময়ের পারদ আকাশ ছুঁই ছুঁই হয়, অবাক হয় সুধায়। হোয়াট তৃষা? সময় গড়িয়ে যায়, তনুজা ঠাই ফ্লোরে বসে রয়, অসারের মতো শরীর নিয়ে মাথাটা বিছানার সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে তনুজা। তার মধ্যে শব্দ করে দরজা খোলার শব্দে আঁতকে ওঠে তনুজা। পরপর মাথা তুলে ইভানকে এদিকে তাকিয়ে থাকতে দেখে অজানা ভয় আতঙ্কে সিটিয়ে যায় তনুজা। লোকটার চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে আছে, লোকটা নিশ্চয়ই নেশা করে আসছে। ইভান যত এগোতে থাকে তনুজার গলা শুকিয়ে আসতে থাকে। এই লোকটা কি এমন স্বামিত্ব ফলাবে? এই লোকটা কি এখন স্বামিত্ব ফলাবে? তনুজাকে ছোবে, জোর জবরদস্তি করে বাসর করবে? এসব মনে উঠতেই তনুজার কেমন গা ঘিন ঘিন করে উঠল। তনুজা এই লোকের স্পর্শ না মেনে নিতে পারবে, আর না তো চিৎকার করে প্রতিবাদ করতে পারবে, কারণ সবাই বলবে ইভান তার স্বামী, তার পুরোপুরি হক আছে তনুজার উপর। ইভানের প্রতি আকাশ সম ঘৃণা হচ্ছে তনুজার। সব দোষ এই লোকের, এই ইচ্ছে করে তনুজাকে ফাঁসিয়েছে। যে একটা মেয়েকে ফাঁসিয়ে ফাঁদে ফেলে বিয়ে করতে পারে, আর যাই হোক সে কখনো ভালো মানুষ হতে পারে না, সে খুব খারাপ লোক। হ্যাঁ, খুব খারাপ। তনুজা এসব কিছুর জন্যে ইভানকে দায়ী করে, আর পৃথিবীর সবচেয়ে খারাপ লোকের ট্যাগ লাগাই ইভানের নামের পাশে। ইভান একে বেঁকে পা ফেলে বিছানার দিকে যত এগোচ্ছে তনুজা তত আতঙ্কিত হয়, ভয়ে আড়ষ্ট হয়। তনুজার পেলব শরীর ভয়ে জবথব হয়ে যাচ্ছে। শি ইজ আ প্রস্টিটিউট। তৃষা একটা প্রস্টিটিউট। তৃষার নাম শোনার সাথে সাথে বিশ্রী গালিটা কণ্ঠনালী অবধি আসলেও দিব্য সেটা মুখ দিয়ে বের না করে গিলে নেয়। দিব্যর হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে যায়, বড় বড় শ্বাস ফেলে দাঁত কিরমিরিয়ে মুখে সে বলল, তৃষার মতো মেয়েরা টাইম পাসের জন্য পারফেক্ট, শুধু টাইম পাসের জন্য। তৃষা কখনোই লাইফ পার্টনার হওয়ার যোগ্য নয়। এরা বাড়তি খাওয়ার রুচি সম্পন্ন। আজ একে ভালো লেগেছে তো কাল এর থেকে বেটার কাউকে দেখলে সেখানে নিজেকে সঁপে দেবে। আর যাই হোক না কেন, এসব মেয়েদের সাথে সংসার হয় না। এদের সাথে সংসার করার স্বপ্ন দেখাও মহা বড়সড় ভুল, নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনা। তাই জেনে শুনে সাফওয়ান দিব্য নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। দিব্য ঘাস ছিঁড়ে হাতের ওপর রেখে ফু দিয়ে উড়িয়ে দেয়। উপস্থিত কয়েক জোড়া চোখ বিস্ময় নিয়ে দিব্যের দিকে তাকিয়ে থাকে। লিমন পকেট থেকে আর একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে আগুন জ্বালাতে নিবে, তার মধ্যেই দিব্য এক টান দিয়ে সিগারেটটা নিয়ে দুই ঠোঁটের মাঝে চাপ দিয়ে ধরে। লিমনের হাত থেকে লাইটার নিয়ে আগুন জ্বালাতে থাকে দিব্য। লিমন কপাল কুঁচকে বলল, দিব্যশালা, তোর একটা জিনিস আমার খুব হিংসা হয়। যদি আল্লাহ সেটা আমাকে দিত তাহলে মেয়েদেরকে পটাতে পারতাম ভালো। কপাল করে একটা ইনোসেন্ট ফেস পেয়েছিস, দারুণ মাইরি। তোর মতো এই ইনোসেন্ট ফেসটা সকল ছেলেদের দরকার ছিল। দিব্য ছাড়া বাকিরা হো হো করে শব্দ করে হাসতে থাকে। লিমনের কথায় দিব্য আগ্রহ দেখায় না, সে আছে অন্য ধ্যানে। তার ভিতরটা তুষের আগুনের মতো চলছে। দিব্যের ভেতর যে আগুন চলছে, প্রশান্ত মহাসাগরের সব পানি দিলেও যেন নিভবে না। দিব্যের চোখে মুখে স্পষ্ট ইভানের প্রতি রাগ, ক্ষোভ। দিব্য দাঁত কটমট করে, তার অবচেতন মন আওড়ায়। ইভান যদি ইন্টেনশনালি প্ল্যান করে তনুজাকে বিয়ে করে থাকে, তবে ইভানকে এর চরম মাসুল গুনতে হবে। তনুজা, তনুজা নামটা মস্তিষ্কে স্মরণ হতেই একটা মায়া ভরা মুখ, হরিণী শান্ত চোখ, দিব্যর চোখ দুটোই জল জল করে ভেসে ওঠে। ভীতু বোকা বোকা মেয়েটাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল দিব্য। সেই মেয়ে আজ অন্য কারো ঘরে, অন্য কারো বউ পরিচয়ে আছে। দিব্যের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চিন চিনে ব্যথা হয় বুকের বাপাশে। দিব্য এক হাত বুকের উপর রেখে অস্ফুটে আওড়ায়, তনুজা, আই রিয়েলি লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ তনু। যে বা যারা এই নোংরা গেম খেলেছে তাদের কাউকে আমি ছাড়বো না, ছাড়বো না। দিব্য দুই আঙ্গুলে সিগারেট ধরে সুখ টান দেয়। আজ আর সিগারেটের নিকোটিন মস্তিষ্কে সুখানুভূতি দিচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না দিব্যের।
দিব্যের ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। পরপর আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ে দিব্য। তার কষ্টটাও যদি এভাবে ধোঁয়ার মতো বাতাসে উড়িয়ে দেওয়া যেত, উফ, তাহলে অন্তত একটু শান্তি মিলত। ইভান বিছানার একপাশে পা ঝুলিয়ে ধপ করে বসে। তার চোখ দুটো বারবার বুজে আসতে চাইছে। অনেক কষ্টে সে পিটপিট করে তাকানোর চেষ্টা করছে। সামনের সবকিছু সে ডাবল ডাবল দেখছে। তনুজা পরনের কাপড় দুই হাতে শক্ত করে ধরে জড়সড় হয়ে আছে। তনুজার গলাটা শুষ্ক মরুভূমির মতন হয়ে আসছে। তনুজা জিভ দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে। লাইটের ফকফকা সাদা আলোয় তনুজার শ্যামবর্ণ মুখ, ফোলা ফোলা চোখ মোহনীয় লাগছে। ইভান ঘন ঘন বার কয়েক পলক ফেলল। তনুজার ফেসের মধ্যে সে তৃষাকে দেখতে পায়। তার চোখে তৃষার ফেস ভাসছে। ইভান দুই হাতের উল্টো পাশ দিয়ে চোখ ডোলে ফের ভালো করে তাকায়। নেশা অবস্থায় থাকায় তার মনে হচ্ছে এটা তৃষার ফেস। ইভানের মনে হয় আবার তৃষা তার স্বপ্নে এসেছে। ইভান হাত বাড়িয়ে তৃষার মুখটা ছুঁয়ে দেখতে চায়। ইভান তনুজার দিকে দুই হাত বাড়িয়ে তনুজার মুখ স্পর্শ করতে চায়। তনুজা এক ঝটকায় ইভানের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে চেঁচিয়ে উঠল, খবরদার, খবরদার, একদম ছোবেন না আমাকে, একদম ছোবেন না। এবার আমি বুঝতে পারছি সবটা। আপনি ইন্টেনশনালি করেছেন, তাই না? ছি 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 ছি, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? একটা অসহায় মেয়েকে ফাঁসিয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করতে পারে? এরকম একটা লোককে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। আপনি খারাপ, খুব খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ লোক আপনি। তনুজা কান্না ভেজা গলায় চেঁচিয়ে এক নাগারে বলতে থাকে। তনুজার চিৎকারে ইভানের মস্তিষ্ক একটু সচল হয়। চোখের পলক তুলে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে তাকানোর চেষ্টা করলো। পরপর তার স্মরণ হয় তনুজার কথা। আজকের ঘটনা তার নিউরনের সারা জাগায়। ইভান অগ্নি চক্ষু নিয়ে ফুটে দাঁড়ায়। তনুজার দিকে এগোতে থাকে। তনুজা পিছাতে থাকে। পিছাতে পিছাতে এক আঙ্গুল উঁচিয়ে ঢোক গিলে নেয় তনুজা। বলে, এগোবেন না, আমার কাছে আসবেন না, আসবেন না প্লিজ। তনুজার কণ্ঠে অসহায়ত্ব নামলো। ইভানের এতে কোনো হেলদোল নেই। কথা বলতে বলতে তনুজার পিঠ ওয়ার্ড্রপের দেওয়ালে ঠেকে যায়। পিছলে দেওয়াল, সামনে ইভান। অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে সে। ইভান ঢুলতে ঢুলতেই তনুজার দিকে ঝুঁকে বলল, কি বললে তুমি? কি বললে? আমাকে ঘৃণা করো? আমাকে? কথাটা শেষ করে হা হা করে হাসতে থাকে ইভান। ইভানের হাসিতে তনুজা ভরকায়। ইভান হাসি থামিয়ে দাঁতে দাঁত পিষে বলল, তুমি আমাকে কি ঘৃণা করবে? আরে আমি ঘৃণা করি গোটা মেয়ে জাতিকেই। মেয়ে জাতি হলো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কীট। এদেরকে আমি প্রচন্ড ঘৃণা করি। ইভানের মুখ থেকে উটকো বিশ্রী গন্ধ আসলো। তনুজার গা গুলিয়ে আসছে। তন্ময় মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েই তাচ্ছিল্য করে বলল, নাটক করছেন না? নাটক? এখন নাটক করে এসব বলছেন? তাহলে এরকম আমাকে ফাঁসিয়ে বিয়ে কেন করলেন? আপনি বিয়েতে রাজি কেন হলেন? আপনি রাজি না হলে তো এই বিয়ে হয় না। আপনি প্ল্যান করে এসব কিছু করছেন, তাই না? আপনি সবাইকে বলতেন সে রাতে আপনার আমার মধ্যে কিছুই এমন হয়নি। ইভান এক হাতে তনুজার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। তনুজার নরম গাল এক হাতে চেপে ধরে বলল, এই মেয়ে জাতি খুব স্বার্থপর, বেঈমান। এই মেয়ে জাতি একটা আতঙ্কের নাম। শোনো মেয়ে, ইফতিয়ার ইভানের কাউকে ঠকিয়ে ফাঁসিয়ে উদ্দেশ্য হাসিল করার মন মানসিকতা আর ইচ্ছে কোনোটাই নেই, আর না তো কোনোদিন ছিল। যদি ইফতিয়ার ইভান এরকম চরিত্রের হতো তাহলে সে অনেক আগে এরকম একটা কিছু করতে পারত। ইভানের স্পর্শ অসহ্য ঠেকছে তনুজার কাছে। তনুজা প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে এই বিয়েতে রাজি কেন হলেন আপনি? আর বিয়েটা কেন করে নিলেন? তনুজার গাল আর একটু শক্ত করে চেপে ধরে ইভান। এবার ব্যথায় তনুজার চোখের কোল গড়িয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ইভানের কেবল বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। রাগী দৃষ্টিতে তাকিয়েই সে জবাব দেয়, সবাই যখন তোমাকে দায়ী করছিল, তোমাকে বাজে বলছিল, জানি না সেই সময় আমার কি হয়েছিল। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা মনে হয়ে তোমার প্রতি দয়া করে এই বিয়েতে আমি মত দিয়েছিলাম। কেন জানি সেই সময় আমার মনে হচ্ছিল তোমাকে সবাই ছি ছি করছে,
এর পেছনে আমি প্রত্যক্ষভাবে দায়ী না হলেও হয়তো পরোক্ষভাবে দায়ী। আর তোমার কি মনে হয় আমি তোমার কথা মতো আমাদের মাঝে কিছুই হয়নি এরকম বললে সবাই বিশ্বাস করতো? করতো না, বিশ্বাস করতো না। এই সমাজের লোক কারো উপকার করতে পারে না, তবে তারা শুধু অন্যের পেছনে লাগতে পারে। এটা তারা খুব ভালো পারে। কাউকে কিভাবে হেনস্থা করবে, কার থেকে প্রিয় জিনিস কেড়ে নেবে, তারা শুধু এসব খারাপ কাজেই পারদর্শী। এতটুকু বলে থামে ইভান। হাঁপাতে থাকে সে। হঠাৎ ইভান নিচের উপর বিস্মিত হয়, হঠাৎ বিস্ময় নিয়ে আওড়ায়। আর তোমাকে এত সাফাই কেন গাইছি আমি? তোমাকে কৈফিয়ত কেন দিচ্ছি? তনুজা ইভানের হাতটা নিচের গাল থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে চিল্লিয়ে বলে, ছাড়ুন আমাকে, আর এসব মিথ্যে নাটকীয় কথাবার্তা বন্ধ করুন। আমাকে তো দয়া দেখানোর দরকার ছিল না দরকার। ইভানের মেজাজ দপ করে বিগড়ে তারপর তনুজার কথায় তরতর করে তার রাগের পারদ সর্বোচ্চ হয়। গলার স্বর চড়িয়ে এসে বলল, বলেছিলাম না এই মেয়ে জাতি খুব স্বার্থপর। তারা শুধু নিজের দিকটা দেখে। এই জাতির উপর আমার আজীবন ঘৃণা রয়ে যাবে। আই হেট দেম। তনুজার দুইবার শক্ত করে ধরে বলতে থাকে ইভান। তনুজা ব্যথায় কুকড়ে যায়। তনুজা অস্ফুটে আওড়ায়, ছাড়ুন, লাগছে আমার। ইভান তনুজাকে ধাক্কা দিয়ে সে পিছন ঘুরে যায়। আচমকা ধাক্কা দেওয়ার তনুজার মাথাটায় ওয়ার্ড্রপের সাথে লাগে। ওয়ার্ড্রপের কোনা কপালে লাগে। তনুজা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। এক হাতে কপাল চেপে ধরে। তৎক্ষণাৎ হাতটা ভোজা ভোজা অনুভব হয়। ততক্ষণে হাতটা ভেজা ভেজা অনুভব হয়। তনুজা কপালে চেপে ধরা হাতটা স্বামীনের দিকে দেখে লাল টকটকে তরল হাতে লেপ্টে আছে। তনুজা ফুপিয়ে কাঁদতে কাঁদতে ওয়ার্ড্রপের সাথে ঠেস দিতেই নিচে বসে পড়ে। ইভান ডানে বামে না তাকিয়ে বিছানায় শটান শুয়ে পড়ে। বিড়বিড় করে সে, প্রত্যেকে সেলফিশ, প্রত্যেকেই। ইভানের মাথায় বালিশ নেই। পা দুটো অর্ধেক বিছানার বাইরে ঝুলছে। পায়ে জুতো জোড়া আছেই। পুরোই এলোমেলো বিধ্বস্ত অবস্থায় শুয়ে বুঝে নেয় চোখ জোড়া। তনুজা ওভাবে বসেই বিছানার দিকে তাকিয়ে থাকে ঠাই। ইভানের এমন এলোমেলো অবস্থা দেখে ইভানের বলা কিছু কথা পরপর মস্তিষ্কে সারা জাগাতেই তনুজার মনে কিছু প্রশ্ন জাগে। এই লোকটা আমাকে ফাঁসিয়ে বিয়ে করতে কেন গেল? লোকটা কেন জোর জবরদস্তিও করেনি? লোকটার চোখে মুখে কোনো লালসা দেখতে পাওয়া যায়নি। যেটা দেখা গেল সেটা মেয়েদের প্রতি তীব্র ঘৃণা। এতই যদি মেয়েদের প্রতি তীব্র ঘৃণা, তাহলে বিয়ে কেন করলো? লোকটার কথা কি তবে সত্যি? সে দয়া দেখিয়েছে আমাকে? সেও কি আমার মতো পরিস্থিতির শিকার হয়েছে? নূরজাহান সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে, আবার পত্রিকায় চোখ বুলাচ্ছে। তামান্না এক মগ কফি হাতে এসে ধপ করে সোফায় বসলো। শিরিন বুয়ার সাথে কিচেনে। নূরজাহান গলা খাকারি দিয়ে ডাকলেন, ছোট বৌমা। শিরিন ত্রস্ত পায়ে কিচেন থেকে বের হয়ে আস্তে আস্তে বলে, হ্যাঁ মা। নূরজাহান পত্রিকায় চোখ রেখেই শুধায়, সে নবাবজাদির মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি? শিরিন বুঝলো শাশুড়ি মা কাকে মিন করছে। শিরিন কণ্ঠ খাদে রেখেই জবাব দেয়, তনুজা রুমেই আছে মা। উঠেছে হয়তো, বাচ্চা মেয়ে লজ্জা পাচ্ছে হয়তো, তাই বেরোচ্ছে না। বাচ্চা মেয়ে? ওর এই বয়সে আমাদের সময় মেয়েরা কয় বাচ্চার মা হয়েছে। সাথে ভোর সকালে উঠে বাড়ির সবার জন্য রান্না করতে হতো। যাই হোক, এত বেলা করে ঘুমানো এসব আমার পছন্দ নয়। যেভাবেই হোক বিয়ে যেহেতু হয়েছে, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিও। আর তাকে বলো তার স্বামীকে ওই সব ছাইপাস খাওয়া ছাড়াতে। মেয়ে মানুষ, চাইলে সবই পারে। শিরিন ঘাড় নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তামান্না কফির মগে ঠোঁট ছুঁয়ে বলে উঠল, মা, আমি বুঝলাম না ওই মেয়েকে কেন এইবারের বউ করলে? একটা থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে, যার বাবার চরিত্র ভালো না। আচ্ছা, ফ্যামিলির কথা না হয় বাদে দিলাম, মেয়েটাও তো আহামরি কিছু নয়। না সুন্দরী আর না স্মার্ট, কোনোটাই না। অ্যাভারেজও পড়ে না। ধুর মা, তুমি কেন যে ইভানের সাথে এই মেয়েটাকে বিয়ে দিতে গেলে? আমি আমাদের ইভানের জন্য স্মার্ট দেখে ডানা কাটা পরীর মতন কাউকে খুঁজে দিতাম। আমার এক বান্ধবীর মেয়ে ছিল, খুব সুন্দরী আর ওভার স্মার্ট।
নূরজাহান মেয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই তামান্না থেমে যায়। নূরজাহান কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বললেন, স্মার্ট দিয়ে সংসার হয় না। আর ভুলে যেও না, তোমার মা কোনো কিছুর কৈফিরত দেন না, তাই এই রকম নির্বোধের মতো কথা পুনরায় বলবে না। বৃদ্ধা নূরজাহানের চোখে মুখে একটা রাজকীয় ভাব আছে। এটা তার পৈতৃক সূত্রে পাওয়া খানদানি বংশের মেয়ে সে। বয়স হলেও বাড়ির প্রধান সিদ্ধান্ত দাতা সে। তামান্না আর রাজ শব্দটিও উচ্চারণ করলো না। কিছুক্ষণ পর শিরিনকে উদ্দেশ্য করে নূরজাহান আদেশের সুরে বলে, ইভান দাদু ভাইকে বলে দিও দেবদাস বনে না চলাচল করে আগের মতো অফিসের কাজে মনোযোগ দিতে। একের পর এক ব্যবসায় লস হচ্ছে, তার জন্য এরকম হতে থাকলে ব্যবসা লাটে উঠবে। ঠিক আছে। বলেই শিরিন যেতে নিবে, তার মধ্যেই নূরজাহান বললেন, নাত বউকে এবাড়ির নিয়ম কানুন সব শিখিয়ে দিবে। আর বলে দিও তার কলেজে যাওয়ার দরকার নেই, সে ঘর সংসার করুক, স্বামী সংসার আগলে রাখুক। আর শোনো, তাকে এও বলে দিও যা হওয়ার হয়েছে, এরপর আমার বাড়ির সম্মানহানিকর কিছুর যদি এতটুকু আভাস পাই, তাহলে কিন্তু আমি ওই মেয়েরে আর কোনো সুযোগ দেব না। ওই মেয়ের জন্য আমার বাড়ির সম্মান ক্ষুণ্ণ হবে, এমন কিছু দেখলেই সেই দিনই হবে ওই মেয়ের শেষ দিন। এই বাড়িতে তার কোনো আশ্রয় হবে না, তাই ওই মেয়েরে সাবধান করে দিও। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তামান্না এক পাশে বসে আইঢাই করতে থাকে। শিরিন মাথা কাত করে ছোট করে জবাব দেয়, জি মা। তনুজা এভাবে বসে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে চোখ দুটো লেগে যায়। শেষ রাতের দিকেই হয়তো ঘুমিয়ে পড়েছে সে। মাথাটা ওয়ার্ড্রপের সাথে ঠেকিয়ে পা দুটো ফ্লোরে ছড়িয়ে রাখা। এভাবেই একটা বিধ্বস্ত যাতনার রাত কাটে তনুজার। এর মধ্যেই দরজায় শব্দ হতেই ধরপড়িয়ে উঠে দাঁড়ায় তনুজা। দরজার দিকে একবার তাকায় তো আর একবার বিছানায়। বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে ইভান। মুখের এক পাশ তার বিছানার সাথে লেপ্টে আছে। এলোমেলো চুলগুলো কপাল ছাড়িয়ে ভ্রুয়ের নিচে নেমে আছে। তনুজা দৃষ্টি ঘুরিয়ে নিয়ে শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে দরজার দিকে এগোই। দরজা খুলতেই বুয়া মাজেদা বাঁকা চোখে তাকিয়ে বলে উঠল, খালাম্মা ডাকতেছে তোমারে, তাড়াতাড়ি যাও, কথা আছে নাকি? খালা আম্মা মানে নূরজাহান। এই বাড়িতে আসার পর এই মহিলাকে তনুজা ভয় পেত, কেমন সব সময় গম্ভীর হয়ে থাকে। তারপর কাল যা ঘটলো, তারপর থেকে তো জমের মতো ভয় পায় তনুজা। নূরজাহান কেন সকাল সকাল ডাকছে এই কথা ভাবতে থাকে তনুজা। তনুজার ভাবনার ভাঙে মাজেদার কর্কশ স্বরে, এইভাবে সঙ্গের মতো খাড়াইয়া না থাকা তাড়াতাড়ি যাও, নইলে বুড়ি সেইটা যাইব। বুড়ির বয়স বাড়ছে তো দেমাগ আর কথার ঝাঁজ এখনো কমে না। মাজেদার এরূপ কথায় অবাক হয় তনুজা। অগোচরে মালকিন সম্বন্ধে কিভাবে বলছে, অথচ সামনে থাকলে থরথর করে কেঁপে হুচুর হুচুর করে সম্মান ভক্তি শ্রদ্ধা দেখায়। খালা আম্মা করে মুখে ফেনা তুলে ফেলে, অথচ এখন তুচ্ছ তাচ্ছিল্য করে বুড়ি বলছে, আরও রাগ ক্ষোভ প্রকাশ করছে। আড়ালে মানুষের কত রূপ। তনুজা ওয়াশরুম থেকে চোখ মুখে পানির ছিটা দিয়ে রুম থেকে বের হয়। দোতলার করিডোর দিয়ে ভয়ে ভয়ে যাচ্ছিল সে। এমন সময় হাতে টান পড়াই হকচকায় তনুজা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ধক করে ওঠে বুক, অস্ফুটে আওড়ায়, দিব্য মাত্র বাড়ি ফিরল। সে নিজের রুমে যেতে নিলেই তনুজাকে যেতে দেখে ভাবে তনুজাকে সব বলবে, ইভানের মুখোশ খুলবে। ইভান ইচ্ছে করে তার থেকে প্রতিশোধ নিতে তনুজাকে বিয়ে করেছে। তনুজাকে এসব বলবে আর ইভানকে সরাসরি ডিভোর্স দিতে বলবে। এক রাতেই তনুজার চোখ মুখ শুকিয়ে এইটুকু হয়েছে, চোখের নিচে কালি জমেছে। দিব্য পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে চায়। তনুজার কপালে আঘাতের চিহ্ন দেখে দিব্যের কপালে গাঢ় ভাঁজ পড়ে। দিব্যর মনে হয় এসব কিছু ইভান করেছে, হয়তো জোর জবরদস্তি। এতটুকু ভাবতেই দিব্যর রাগ আকাশ চুম্বি হয়। দিব্য অস্থির হয়ে তনুজার কপাল স্পর্শ করে প্রশ্ন করে, তনু, এসব কি করে হলো? এসব ইভান করেছে না? ও তোমার সাথে জোর করেছে, ও তোমার গায়ে হাত তুলেছে। আমি ওকে শেষ করে ফেলবো।
I will kill him. I repeat, I kill him. তনুজা দিব্যর হাতটা নিজের কপাল থেকে সরিয়ে দেয়, পর পর বলে উঠল, না দিব্য, তুমি যেমন ভাবছো এমন কিছুই না। তাহলে তোমার কপালে আঘাত কিসের? এটা কি করে হলো? তনুজার কেন জানি সত্যিটা বলতে ইচ্ছে করলো না। আর লোকটা হয়তো ইচ্ছে করে আঘাত করেনি, লোকটা বুঝতে পারেনি, তাই তনুজা আসল কথা লুকায়, মিথ্যে বলে। হুম, এটা আমি তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম আর দরজার কোনায় লাগে। উফ। দিব্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। তনুজার আঁখি চোরা ছলো ছলো করছে, আবার ভয়ও লাগছে। তার পোড়া কপাল, আবার কে কোন সময় তাকে আর দিব্যকে কথা বলতে দেখে সেটা নিয়ে আবার কি কাহিনী হয়ে যায়। তাই এভাবে দিব্যর সাথে কথা বলতে তনুজার ভয় আর অস্বস্তি হচ্ছে। আবার অদৃশ্য একটা বাধাও তনুজাকে শাসাচ্ছে। দিব্যের সাথে তার আর কোনো কথা নেই। দিব্যর দিক থেকে তার দৃষ্টি, তার মনোসংযম করতে হবে, এটা পাপ। কিন্তু মন সে তো নীতি কথা এত সহজেই মানতে চায় না। বিবেক দিয়ে না ভেবে আবেগে ভাসতে চায় মন। মনের লাগাম টেনে ধরা এত সহজ নয়, চারটিখানি কথা নয়। তনুজার বুকের ভিতর মরুর সাইমুম বইছে, তার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত চেপে সে নিজেকে স্বাভাবিক রাখছে। আচমকা দিব্য তনুজার মুখটা দুহাতে আঁচলা করে ধরে। তনু, আমি সারা রাত অনেক ভেবেছি। ভেবে যা বুঝলাম এসবের জন্য ইভান দায়ী। ইভান আমার থেকে রিভেঞ্জ নিতে এসব করেছে। আমি মাম্মার কথা মতো আর চুপ করে থাকবো না। আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবই, আই প্রমিস। তনুজা দিব্যর হাত দুটো মুখ থেকে সরিয়ে দেয়। ভরাট স্বরে সে বলে, দিব্য সরি, তুমি বাদ দাও, তার হয় না। আর আমি নিজেকে নিয়ে ভাবি না। নদী স্রোতের মতো জীবনকে তার আপন গতিতে ছেড়ে দিয়েছি আমি। দেখতে চাই ভাগ্য আমাকে কতটা কাটাতে পারে। নিজেকে নিয়ে নতুন করে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দিব্য অস্থির চিত্তে বলল, তনু, তুমি চাও না তোমার সাথে যে চিট করেছে তাকে সাজা দিতে, নাকি তাকে তার চিটিং করা কাজে সফল হতে দিবে নাকি সাজা দিবে? তুমি ইভানকে ডিভোর্স দিবে। আমি তোমার পাশে আছি, থাকবো। আমি উকিলের সাথে কথা বলবো, তোমার আর ইভানের ডিভোর্সের ব্যবস্থা করব। তনুজা ঠোঁট প্রসারিত করে কিছু বলবে এমন মুহূর্তে আচমকা নূরজাহানের গলা শুনে তনুজার পিলে চমকে ওঠে। ভয়ে আতঙ্কে হাত পা জমতে শুরু করে তনুজার। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তনুজার অবস্থাও এখন এমন হয়েছে। তনুজা ভয়ে ভয়ে ছিল, না জানি দিব্য আর তাকে নির্জনে কথা বলতে দেখে আবার কে কি কুৎসা রটনা করে বসে। একেতেই কোনো দোষ না করেই তার উপর এক বদনাম হয়েছে। এখন দিব্যর কথার প্রত্যুত্তর দেওয়ার আগেই নূরজাহানের বাজখাই গলা কর্ণগোচর হতেই ভয়ে আতঙ্কে তনুজার হাত পা কাঁপতে থাকে। কই সে নবাব বেটি কই? কোন সময় না তারে ডাকছি, এখনো তার চাঁদ মুখের দর্শন হলো না। তা সে কি মনে করে নিজেরে? নূরজাহান চেঁচিয়ে তাচ্ছিল্য করে বলতে থাকে। তনুজা তড়িৎ উল্টে ঘুরে দাঁড়ায়। তনুজার বুক কাঁপছে। উফ, উপরে আসছে দিদুন। না জানি দিব্য আর তাকে দেখে কি রিয়্যাক্ট করে বসে। তার মধ্যে শিরিনের কণ্ঠ আসলো, মা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আপনার হাঁটুর ব্যথা বাড়বে তো, আপনি নিজেই বসুন, আমি তনুজাকে ডেকে দিচ্ছি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে শিরিন বলে। নূরজাহান সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়েছিলেন। গম্ভীর স্বরে জবাব দিলেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আসতে বলো। তাকে ডাকার জন্য কি জনে জনে মানুষ রাখা লাগবে নাকি? যত সব, বাড়ির বউ কোনো দায়িত্ব নেই, কাণ্ডজ্ঞান নেই। আরে বউদের কাজই থাকে সকালে উঠেই চুলোর পাশে যাওয়া। আপন মনে বকবক করতে করতে নূরজাহান প্রস্থান করতে থাকে। তনুজা দিব্যর দিকে ঘুরে না তাকিয়ে ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে বলল, বাদ দাও দিব্য, আমি চাই না আমার জন্য নতুন করে সংসারে ঝামেলা তৈরি হোক। আর তুমি যা বললে সেসব এতটা সহজও নয়। যেখানে তুমি একা নও, তোমার সাথে তোমার পরিবার আছে, তারা তোমার সাথে আমাকে কখনোই আর মেনে নেবে না, আর তা সম্ভবও নয়। আর আমি অদৃশ্য শক্তিতে বিশ্বাস করি। কেউ অন্যায় করলে তার বিচার হবে। আমার সব অভিযোগ ওপরওয়ালার কাছে দিলাম। সর্বোচ্চ অথরিটিও আমার সাথে অন্যায় হওয়া বিচার ঠিকই করবে।
এক নাগারে বলে পা চালায় তনুজা। দিব্য এক হাত বাড়িয়ে ডাকে, তনুজা, তনু তুমি বোঝার চেষ্টা করো, কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি, আর আমি থাকবো। অন্য কাউকে তোমাকে মেনে নেওয়ার কোনো দরকার নাই। তনুজা থামে না, ফিরে তাকায় না, শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে লম্বা পা ফেলে। তনুজার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে কান্না সংবরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এমন সময় গম্ভীর কণ্ঠ আসলো, সাথে সাথেই তনুজার পা দুটো থেমে যায়। দাঁড়াও তনুজা। দিব্য তড়িৎ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। তনুজা ধীরে ধীরে পেছন ঘুরে তাকায়। মুখাবয়বে অসন্তুষ্টের ছাপ নিয়ে মুখটা কালো করে শিরিন দাঁড়িয়ে আছে। পরপর এগিয়ে আসলেন, ছেলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আদেশের সুরে বললেন, রুমে যাও দিব্য। দিব্যর নরম চরণ নেই। দিব্য মায়ের দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে। এবার কণ্ঠটা আরেকটু চড়িয়ে খানিকটা ধমকের সুরে বললেন, কথা কানে যায়নি তোমার? রুমে যাও, নিজের রুমে যাও দিব্য। দিব্য দেওয়ালে ঘুষি মেরে রাগটা মেটানোর চেষ্টা করে, তারপর গটগট পা ফেলে প্রস্থান করে। তনুজার চিবুক বুকের সাথে লেগে আছে। দৃষ্টি নইয়ে তনুজার শাড়ির আঁচল আঙ্গুলের সাহায্যে মুচড়িয়ে যাচ্ছে। শিরিন তীক্ষ্ণ চাহনিতে চেয়ে শান্ত গলায় বলল, আশা করি তুমি বুঝতার হবে। তোমার থেকে অবুঝের মতো আচরণ, কাজ কারবার কোনোটাই কাম্য নয়। তুমি এবারের বড় বউ, নিজেকে সেভাবেই গড়ে নেবে। আর দিব্য সম্পর্কে তোমার দেবর, কথাটা মন আর মস্তিষ্কে গেঁথে নিবে। বিয়ের আগে অনেকের রিলেশন থাকে, বিয়ে হলে সেসব ভুলে স্বামীকে আপন করে নেওয়াটাই একটা ভালো মেয়ের বৈশিষ্ট্য। স্বামীকে আপন করে সুন্দর করে মন দিয়ে সংসার করাই বুদ্ধিমানের কাজ। পিছুটান রাখতে নেই। আমি চাইবো তুমি নিজেকে দিব্যর কাছ থেকে দূরে রাখবে। তুমি যদি দিব্যকে সুযোগ না দাও, তাহলে দিব্য প্রশ্রয় পাবে না। দিব্য নিজেও দ্রুত গ্রো আপ করতে পারবে। আর শোনো, যত দ্রুত সম্ভব ইভানের সাথে তোমার সম্পর্কটা স্বাভাবিক করে নাও।